মিথি ড্রেসিং টেবিলের আয়নার সামনে এসে মাঝে চুপচাপ দাঁড়িয়ে থাকে। মিথির মনে হয় আয়নার প্রতিচ্ছবিটা সম্পূর্ণ অন্য এক মানুষের, যার চোখের নিচে কালো দাগ নেই, শরীরের কোথাও রক্ত জমাট বাঁধা নেই, কোমর সমান লম্বা চুলের গোড়ায় কোনো ব্যথা নেই। মেয়েটা যেন অকারণেই খিলখিল করে হাসে। স্নিগ্ধ, কোমল, খানিকটা ভোরের আলোর মতন নরম হাসি। চাইলেই আবার হাসিটা টুপ করে গিলে ফেলতে পারে সে, কিংবা কপট রাগ দেখিয়ে কালো টিপের পাতাটা হাতে তুলে নেয়। একটা ছোট্ট বিন্দু অথচ পুরো মুখটাকে যেন কেমন মায়ায় আচ্ছন্ন করে ফেলে। মিথি একটা দীর্ঘশ্বাস ফেলে। একটু পরেই ফাহিম আসবে। মানুষটা চাইলেই তো কপালে ঠোঁটজোড়া ছুঁয়ে দিয়ে এতদিনের দূরত্ব নিমেষেই শুষে নিতে পারে। চোখে চোখ রেখে জমে থাকা কষ্টগুলো পড়ে ফেলতে পারে, কিংবা আলিঙ্গনে ডুবিয়ে ভাসাতে পারে অবলীলায়। ফাহিম যখন মাঝে মাঝে অবহেলায় বুক থেকে শাড়ির আঁচলটা সরায়, তখনও প্রচন্ড সুখে দম বন্ধ হয়ে আসতে চায় মিতির। সমস্ত শক্তি দিয়ে মানুষটাকে আগলে রাখতে চায়, কিন্তু সে মানুষটা ততক্ষণ তার কাছে থাকে না। এত দূরে যে চাইলেও মিথি আর তার কাছে আসতে পারে না। আজ এতগুলো বছর পর মিথির কেন যেন মনে হয় ফাহিম ওকে আর ভালোবাসে না। হয়তো ভয় কিংবা সংকোচে ও ফাহিমকে কিছু বলতেই পারে না। মাঝে মাঝে ভাবে কিন্তু হয় না। পিঠে হাত বুলিয়ে বলতে পারে না, তোমার কিসের এত ভয়, আমি আছি তোমার কাছে। মাস তিনেক হলো ফাহিমের সাথে বিয়ে হয়েছে মিথির। মিথির বাবা নেই। মিথি আর মিথির মায়ের দায়িত্ব মিথির মামা নিজ থেকে নিয়েছিলেন। মামা পছন্দ করেছিল, এই কারণেই হয়তো মিথির মা কিচ্ছুটি বলার সাহস দেখাননি। ছেলে সুপুরুষ, শহরে বড় চাকরি করে, বড় বাসা নিয়ে থাকে, অথচ মিথি বিয়ের এক সপ্তাহের মধ্যেই টের পেল যা শুনেছে তার সবই মিথ্যে। ছেলে দেখতে সুপুরুষ, কিন্তু বাকি যা শুনেছিল তার সবটাই মিথ্যে। শহরের কোন বস্তির একটা খুপড়িতে জায়গা হলো মিতির। মানুষটা কোন রকমে কষ্ট করে দুবেলা দুমুঠো ভাতের জোগাড় করলেও
সে ভাত যেন মিথির গলা দিয়ে নামতে চায় না। আস্তে আস্তে এর পরও সবকিছুর সাথে মানিয়ে নিতে চায় মিথি। মাঝে মাঝে ফাহিমের অকারণে গায়ে হাত তোলা, একবেলা দুবেলা অনাহার, সবকিছুই যেন আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেল তার কাছে। গ্রামে মিথির মা শাহিদা বেগম জানতেও পারলেন না তার মেয়ের দুঃখের কথাগুলো। একদিন রাত 2টোর দিকে সম্পূর্ণ মাতাল অবস্থায় ঘরে ফিরে ফাহিম। আগে কখনো মাতাল কাউকে না দেখলেও বস্তিতে আসার পর প্রায়শই এরকম চিল্লাপাল্লায় গত কয়েক মাসে তার বেশ ধারণা হয়ে গেছে এই সম্পর্কে। তবে ফাহিম কোন চিল্লাপাল্লা করছে না, কিন্তু ঠিক মতো হাঁটা চলা করতে পারছে না। চোখগুলো টকটকে লাল হয়ে আছে। মিথি ফাহিমকে ধরে এনে খাটের উপর বসালো। জগ থেকে পানি ঢালতে গিয়ে মিথির মনে হলো ফাহিম তার পেছনে এসে দাঁড়িয়েছে। আকস্মিকভাবে তখনই মিথিকে শক্ত করে জড়িয়ে ধরে ফাহিম। মিথি প্রচন্ড অবাক হয়। ফাহিম অস্ফুট গলায় বলতে থাকে, আমার ভুল হয়ে গেছে বউ, আমার ভুল হয়ে গেছে। বাচ্চা ছেলের মতো যেন তখনই ফুপিয়ে কেঁদে ওঠে ফাহিম। এই শহরে কেউ কাজ দেয় না তাকে। কত যে ঘুরেছেন তিনি মানুষের পেছনে, সেগুলোই তিনি আমাকে বলছেন। শোনো বউ, একদিন সরোয়ার্দী উদ্যানে দেখা হইল নুরু মিয়ার সাথে। শুরু করলাম মাইয়া মানুষের ব্যবসা। নুরা মিয়া জাল কাগজ বানাই দিত, আমি দেশ ঘুরা মাইয়া খুঁজা নুরা মিয়ার কাছে বেচা দিতাম। শোন, তোর মামা একটা আস্ত জানোয়ারের বাচ্চা, এই তো জানতো সব। তোরে না দেখেই তোর মামার সাথে দামাদামি হয়েছিল 1 লাখ টাকা। খানিকটা অসুস্থ বোধ করছে ফাহিম। এসব শুনে মিথি খানিকটা হতভম্ব চোখে তাকিয়ে থাকে মানুষটার দিকে। তারপর আবার বলতে শুরু করে ফাহিম, তোরে যেদিন প্রথম দেখলাম আমার কিন্তু মনে সাইদ হয় নাই যে আমি তোরে বেইসা দিব। তোর চোখে আমি কোনদিন লোভ দেখি নাই। এদিকে নুরা মিয়া চাপ দিতেছিল আমারে। আমি সবকিছু বদলাইয়া চইলা আইলাম এই নতুন শহরে। আমার কাছে যা কিছু অবশিষ্ট ছিল তা দিয়ে তোরে যতটুকু সম্ভব কইরা দিছি। আমার উপরে গোসা করিস না বউ। মিথি ফাহিমকে শুইয়ে দেয় মেঝের এক পাশে, কারণ ততক্ষণে ধপাস করে বসে পড়ে সে। এত ভালোবেসেছে মানুষটা,
অথচ বুঝতেই দেয়নি এ কব আসে। আসলে মিথি কখনো তার ব্যবহার সেটা টেরই পায়নি। মিথি ভুলে যায় মানুষটার অকারণে গায়ে হাত তোলার ব্যাপারটা। কৃতজ্ঞতায় চোখ জোড়া তার ছলছল করে ওঠে। মানুষটা যদি তাকেও বিক্রি করে দিত, সে অন্ধকার জগৎ থেকে কি সে কখনো বের হতে পারত? আর মামা এত বড় একটা জঘন্য কাজ কিভাবে করল? ওনার নিজেরও তো মেয়ে আছে। ওনার কি বুকের মধ্যে একটা বারও কেঁপে ওঠে নাই? মিথি জানে না এর উত্তর। মিথি অপেক্ষা করে সকাল হওয়ার। অনেক কিছুই অজানা রয়ে গেছে মিথির। সকাল 10টার দিকে ঘুম ভাঙে ফাহিমের। চোখ মেলে দেখে মিথি মেঝের এক কোণায় হাঁটুতে মুখ গুজে বসে আছে। চিপচিপি গড়নের এই মেয়েটাকে দেখলে এত মায়া মায়া লাগে। সৃষ্টিকর্তা যেন সব মায়া ঠেসে গুজে দিয়েছে মেয়েটার চোখে। ফাহিম শব্দ করে উঠে বসে। মিথি ঘুম ঘুম চোখে তাকায় ফাহিমের দিকে। ফাহিমের গত রাতের কিছু কিছু কথা মনে পড়ে। ফাহিমের চোখ জোড়ে নেমে আসে দ্বিধা আর অস্বস্তি। মিথি চোখে মুখে পানি ছিটিয়ে ফাহিমের মুখোমুখি এসে বসে। তারপর জিজ্ঞেস করে, আপনি আমাকে কিনে এনেছেন? ফাহিম একটু ইতস্তত করে জবাব দেয়, হ। কত টাকা দিয়ে কিনছেন? উত্তরে ফাহিম বলে, 1 লাখ টাকা। আচ্ছা, টাকাটা আমার মামার হাতে দিয়েছেন? হ, দিছিলাম। আমাকে আগে কেন বলেন নাই এই ব্যাপারটা? কেন নিজের মধ্যে চেপে রাখছিলেন কথাগুলা? তুই বুঝবি না বউ। আমার মনে হয়েছে তুই কষ্ট পাবি। আপনি তুমি করে বলতে পারেন না? এটা জানলে আমি কষ্ট পাবো। আর নিজে যে দিনের পর দিন আমাকে কষ্ট দিয়েছেন, ও কারণে গায়ে হাত তুলছেন, তখনও মনে হয় নাই যে আমি কষ্ট পাবো? বউ, শোন বউ, আমি মেলা চাপে থাকি, আর আমার নুরা মিয়ার টাকাগুলোও দিতে হইব। কাজ কাম পাই না মাঝে মধ্যে, তখন মেজাজটা ঠিক থাকে না আবার। তখন আমার সহ্য হইত না তোরে, বুঝলি? ও আচ্ছা, তো এখন আপনার সহ্য হয় আমাকে? কোনো জবাব দেয় না ফাহিম। উত্তরে বলে, চুপ কেন, বলেন এখন কি সহ্য হয় আমারে? বউ, আমার ভুল হয়ে গেছে, আমারে প্লিজ মাফ করে দে। শোনেন, সময় লাগবে আপনাকে মাফ করতে, তবে আমি কৃতজ্ঞ যে আপনি আমারে বেঁচে দেন নাই। আমারে বেচেন নাই কেন? তারপর অসংখ্য কথা, অসংখ্য আলোচনা। হঠাৎই তার প্রশ্ন, শোনেন, আমার মায়ের জন্য মন কেমন করতেছে। আগেও করছে, কিন্তু সাহসের অভাবে আপনার বলতে পারিনি। আমারে আজকে মায়ের কাছে নিয়ে যাবেন?
ফাহিম বলল, কিন্তু তোর মামা? আমি সেটা দেখব। টাকা আছে আপনার কাছে? আছে, তয় হইব না, এটাই আরো কিছু লাগবো। আজকে তো কামে যেতে পারলাম না, দেখি কাল পরশু মিলে যাওয়া হয়। আচ্ছা, আজকে আর বেরোতে হবে না, আপনি আজকে ঘরেই থাকেন। ফাহিম বলল, ও তা বের না হইলে খাবি কি? উত্তরে মিথি তাকে বলল, আবার তুমি করে বলতে পারেন না আপনি? ফাহিম খানিকটা হেসে বলে, পারি, তয় কেমন জানি লাগে। মিথি খানিকটা স্মিত হেসে বলে, কেমন লাগে? কোনো জবাব না দিয়ে ফাহিম বলে, আইসা শার্টটা দাও, বাইরে যাই, বাজার করে আনি। লজ্জিত মুখে শার্টটা গায়ে জড়িয়ে বাজারের থলে নিয়ে ঘর থেকে বের হলো ফাহিম। দুদিন পরে প্রায় সন্ধ্যার দিকে মিথিকে নিয়ে যাদবপুর পৌঁছালো ফাহিম। মাকে বারান্দায় বসে থাকতে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরল মিথি। মিথির মা কান্না করতে করতে জানালেন, মিথির মামা মারা গেছেন সাপের কামড়ে। জ্যান্ত মানুষ আগের দিন রাতে এসে একসাথে বসে খেল, খাওয়া দাওয়ার পর গল্প করল, সে মানুষটাই পরদিন ঘর থেকে বের হলো মৃত হিসেবে। কথাটা শুনে মিথি যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। মানুষ অন্যের জন্য গর্ত খুঁড়ে রাখে, কিন্তু কখন যে নিজের জন্য আরেকটা গর্ত অন্য দিক দিয়ে তৈরি হতে থাকে, সত্যি মানুষ তা কখনো বুঝতে পারে না। আর হয়তো কখনো কখনো জীবন চলে গেলেও তা বুঝতে পারে না।